কে ওখানে? কে ওখানে? কে ওখানে? May I come in, sir? হ্যাঁ রেবা, এসো এসো, ভেতরে এসো। Good morning, sir. গুড মর্নিং। স্যার, এটা আপনার জন্য। ওয়াও, এই তোমার বিয়ের কার্ড, দারুণ ব্যাপার, ধন্যবাদ। থ্যাংক ইউ, স্যার। কিন্তু আমি আপনার অভিনন্দন এখানে নেব না। আপনাকে আমার বিয়েতে আসতেই হবে। আরে এটা কোনো বলার কথা হলো? তোমার বিয়েতে আমি নিশ্চয়ই আসব, আর তার সাথে এই শুভ অনুষ্ঠানে তোমাকে একটা ভালো উপহারও দেব। স্যার, তার কোনো প্রয়োজন নেই। আপনি আমার বিয়েতে আসবেন, এর থেকে বড় গিফট আর কি হতে পারে? আরে রেবা, এটা তো কোনো কথা হলো না। আরে একটা এমন সুন্দর উপহার দেব যেটা খুব আর্টিস্টিক হবে। স্যার, বাই দ্য ওয়ে, কি গিফট দেবেন? দেখো রেবা, কনের জন্য বিয়ের এই খাট কিন্তু খুব অর্থ বহন করে, যেখানে বর আর কনে তাদের নতুন জীবন শুরু করতে যায়। এই উপহারটা তুমি আমার ওপর ছেড়ে দাও, ইউ উইল গেট ইট। ঘনশ্যাম, ভেতরে এসো। ডোন্ট ওয়ারি, তোমার উপহার তোমার ঘরে পৌঁছে যাবে। আপনি ডেকেছেন স্যার? হ্যাঁ ঘনশ্যাম, ভেতরে এসো। ঘনশ্যাম, ওই পালঙ্ক যেটা আছে সেটা রেবাজির ঘরে পৌঁছে দাও। আগে ওই পালঙ্কটা? কেন, তোমার কোনো আপত্তি আছে? আগে না, আপনার জিনিস আপনি যাকে ইচ্ছা দিতে পারেন, আমার কি আপত্তি থাকবে? আপনি যেমনটা বললেন তেমনটাই হবে। গুড, তুমি আসতে পারো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, স্যার। আমি এখন চলি। ওয়েলকাম। আর হ্যাঁ, যদি আর কোনো কিছু দরকার পড়ে চেয়ে নেবে, লজ্জা পেও না। হ্যাঁ স্যার। Good বাই day. স্যার। ওম স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবা স্বস্তি ন পূষা বিশ্ববেদাঃ স্বস্তি নস্তারো আরিষ্টানেনি স্বস্তি নো বৃহস্পতির্দধাতু। ওম যজ্ঞাগ্রতো পুরা ভূদয়াতি নৈধিবম তদুষপ্রস্তাদয়থৈবৈ দূরম নভম জ্যোতিষম জ্যোতিরেখম তন্মে নমঃ শিব সংকল্পস্তু। বড়মালা নিয়ে আসুন। কন্যা এখন বরকে বড়মালা পড়াবে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। এবার বর কন্যাকে কন্যা মালা পড়াবে। অমদূত মিত্র পুষ্কণ্ড ঋষিকাঠ ছন্দ ব্রহ্ম দেবতা আছে মনে মনে। আরে আরে, এটা কি করছো? বেঁচে থাকো। উইশ ইউ বোথ এ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। থ্যাংক ইউ স্যার। আর হ্যাঁ রেবা, তুমি অফিসে 8 দিনের ছুটি চেয়েছিলে না? তো আমার তরফ থেকে সেই ছুটি
15 দিনের জন্য। কিন্তু স্যার, কারণ অফিসে তুমি একমাত্র এফিশিয়েন্ট ওয়ার্কার। ইউ ডেফিনেটলি ডিজার্ভ ইট। আমি তোমাকে কোনো উপকার করছি না। থ্যাংক ইউ স্যার। এনজয়। এসো। এসো। আজকে রাতটা আজকে লজ্জা পেলে চলবে না। কি সুন্দর সাজিয়েছে দেখো। সাজিয়েছে রে। চলো চলো চলো। ও, তাহলে এই উপহার দিয়েছে আমাদের বস আপনাকে। হ্যাঁ, কি দারুণ না? ও কি সুন্দর হ্যাঁ রে, সাজিয়েছে সত্যি। দেখো। চলো। তোমার খুব পছন্দ হবে। চলো চলো এই, চলো। চল না। নাও বসো। এই নাও। হ্যাঁ হ্যাঁ, সত্যি তো। কি সুন্দর দেখাচ্ছে। লজ্জায় মরে যাচ্ছে। এই আজকের রাতটা কিন্তু ভীষণ স্পেশাল। অনেক কিছু ডিসিশন নিতে হবে। সত্যি এতদিন বিড়াল মেরেছিস, এবার তোকে হুলো মারতে হবে। হুলো। ভয় পাস না, সাহসের সাথে কাজটা করবি। আজকের রাতটা যদি জিতে যাস না, তাহলে সারা জীবনও তোর গোলামি করবে। তোর সামনে কি হবে? দেখিস, ঘাবড়ে যাস না, একদম শক্ত হয়ে মোকাবিলা করবি। চল 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 চল, আসছে ও, হ্যাঁ চল না। হ্যাঁ চলো, ভালো করে আনন্দ করো। রেবা, রেবা, আমি হয়তো পৃথিবীর সেই প্রথমবার যাকে স্বাগত করার জন্য বউ নিজেই এখানে চলে এলো। এই এই কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? হুম? গিরিশ, ওখানে ওই বেডে আমি একটু বউকে ওরে দেখলাম। বাবা, বউ তো এখানে, আর ও এখনো বিছানায় পৌঁছেছে কোথায়? এই ভয় পাওয়ার এমন কি আছে? হ্যাঁ, গিরিশ, আমি আমি ওখানে এই খাটে একটা বউকে দেখলাম। ওরে বাবা, ওখানে কিছুই নেই। দেখো দেখো, কিছুই নেই ওখানে, দেখো। হ্যাঁ, আসুন, একটু এখানে আসবেন আপনি? বউ তো এখানে আছে নিশ্চয়ই, কিন্তু এই আয়নাতে। বাহ রে বাহ, এই কষ্ট একটা আজব জিনিস। এই আয়নাতে তুমি নিজেকেই দেখে ভয় পেয়ে গেলে? হ্যাঁ,
না গিরিশ, কিন্তু কিন্তু তিনটু ছাড়ো, এখন আমি নিজের নতুন বউকে নিজের কোলে তুলে নিয়ে আমার বিছানে নিয়ে যাব। কি রেবা, নিয়মটা হলো যখন স্বামী ঘরেতে আসে তখন বউ মাথায় ঘোমটা ঢেকে রাখে, আর বর খুব ভালোবেসে বউয়ের ঘোমটাটা তুলে দেয়। এখন এই নিয়মটা পুরো করতে তোমার মাথায় ঘোমটা দিয়ে দাও, আমি আবার দরজা থেকে আসছি। হ্যাঁ, হুম। এবার আমি আমার চাঁদকে গভীর মেঘ থেকে বেরোতে দেখব। রেবা, কি হলো রেবা? রেবা, 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 কি হলো? কি হলো রেবা? হ্যাঁ? আমি কি? আমি ও রেবা, তুমি ভয় পেও না, মনে হচ্ছে দরজায় কিছু আছে। না গিরিশ, আমি দেখে আসি, তুমি তোমার যেও না। কিছু হবে না রেবা, প্লিজ না, প্লিজ রেবা। তুমি যেও না। কি ব্যাপার গিরিশ, কি হয়েছে? বৌমা কেন চিৎকার করছে? জানি না মা, জানি না, যেন ও যেন ভয় পেয়ে গেল। ভয় পেয়েছে? হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি। এই বিয়ের সব রীতিনীতি, সাত পাকে ঘোরা, যজ্ঞের সামনে বসে থাকা, অনেক রাত না ঘুমানো, আর বিদায়ের সময় কেঁদে কেঁদে একদম বেহুশ হয়ে যাওয়া, এই সব ব্যাপারগুলো বউরা ক্লান্ত হয়ে যায়। বৌমার কিচ্ছু হয়নি রে, নতুন পরিবেশে একটু ভয় লাগে আর মনটাও অস্থির হয়ে যায়। বৌমা, তোমার একটা খুব আরামের প্রয়োজন, একদম আরাম করো। তুমি এসো আমার সঙ্গে, এসো মা, আস্তে। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা। এসো মা। সাবধানে। এখানে শুয়ে পড়ো আরামে। একদম চিন্তা করবে না, আমি এখানে আছি, তোমার সঙ্গে আছি আমি। শান্তিতে ঘুমো। রেবা, রেবা, তোমার শরীর এখন কেমন? গিরিশ, মা, বাবা, বৌমা ঘুমিয়ে পড়েছে রে। মা কিরকম কথা বলছো তুমি রেবা? এখানে কি ব্যাপার রে? রেবা,
গিরিশ, রে রে তুই কি এত ভাবছিস? কিছু না মা। মনে হয় তুইও খুব ক্লান্ত। এক্ষুনি শুয়ে পড় তুই। হুম, হ্যাঁ মা। আমি বৌমার কাছে যাচ্ছি। আরে বৌমা, তুমি গুড মর্নিং শাশুড়ি মা। এসব তুমি কি করেছো? কেন মা, আমার থেকে ভুল হয়ে গেছে? ভুল? আরে বৌমা, এখনো তো এই ঘরে সানায়ের আওয়াজটাও বন্ধ হয়নি। এই বাড়ির ঘরগুলোও তো তুমি একেবারেই চেনো না, আর তুমি চা নিয়ে এলে? অন্যরা সবাই কোথায় গেল? মা, আমার কথা চিন্তা করতে করতে আপনি সারা রাত ঘুমাননি। এবার আমি আপনার সেবা করব। কিন্তু বৌমা, চিনি কতটা? 1 চামচ। মা, বউটও না। আপনি এটা ভাবুন, আপনার বাড়িতে আপনার বউ না, আপনার মেয়ে এসেছে। বেঁচে থাকো মা। এই নিন, এখন চা খান। আমি ওকে চা দিয়ে আসছি। আরে রেবা, গুড মর্নিং। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আরে তুমি চা বানিয়ে এনেছো? কেন, কি হয়েছে? না, সেরকম তো কিছুই হয়নি। ঘরে এত চাকর বাকর রয়েছে। হ্যাঁ, দেখো গিরিশ, বিয়ের আগে আমরা বন্ধু ছিলাম, কিন্তু এখন বর বউ। আর এই কাজ শুধু বউয়ের হয়, চাকরের নয়। হ্যাঁ, ঠিকই বলেছো। এদিকে এসো, আমার কাছে এসে বসো। এসো, এবার এটা বলো যে তোমার শরীরটা কেমন? জানি না কাল রাতে কি হয়ে গেছিল, কিন্তু ডোন্ট ওয়ারি, আমি এখন ভালো আছি। তাহলে এর মানেটা? কি করছো গিরিশ, যাও, আমার অনেক কাজ আরে, আছে। কিন্তু রেবা, বন্ধু, মনে হচ্ছে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। মা, বেঁচে থাকো মা। এখন শরীরটা তোমার কেমন? ঠিক আছে, যাও, গিয়ে আরাম করো। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট বৌমা। রেবা, 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 কি হলো? রেবা, ও গড!
তোর সাথে তো মনে হচ্ছে একটা অন্যায় হয়ে গেল। অন্যায়? কিরকম অন্যায় মা? রেবা একটা ভালো মেয়ে, ওর মধ্যে কোনো দোষ নেই, সুন্দর সুশীল। আমরা তো ওর ঘর বাড়ি দেখে সবকিছু দেখে নিশ্চিন্ত হয়েই তো এই সম্বন্ধটা করেছিলাম, কিন্তু আমাদের সাথে মনে হচ্ছে ধোঁকা হয়ে গেছে। ধোকা? কিরকম ধোকা মা? হ্যাঁ বাবা, রেবা নিজে আর ওর ঘর বাড়ির লোকেরা আমাদের কাছ থেকে এটা লুকিয়ে রেখেছিল যে হঠাৎ হঠাৎ এইভাবে অজ্ঞান হয়ে যায়। ও মা, আমি রেবাকে গত 2 বছর ধরে জানি, এরকম কিছুই নেই। ও একদম 100% নর্মাল মেয়ে, বুঝলে? এই কথাটা তুই বুঝতে পারবি না, তুই এই যুগের ছেলে। আমার তো মনে হয় ওর উপরে কোনো প্রেতাত্মা ভর করেছে। প্রেত বাধা? হ্যাঁ বাবা, প্রেতাত্মা। আর এরকম মেয়ের সঙ্গে জীবনভর থাকাটা খুব মুশকিল। মা, সে যাই হয়ে যাক না কেন, রেবা আমার স্ত্রী। আর যতদূর নেভানোর প্রশ্ন, তাহলে আমি রেবার সঙ্গে পুরো জীবনটা কাটাবো। আমি তোকে চিনি রে বাবা, তাহলে তো একটা কাজ করতে হবে। আমার পরিচিত একজন গুরুজি আছেন, উনি খুব বড় একজন তান্ত্রিক। ওর সাথে পরামর্শ করে একটা উপায় বার করতে হবে। মা, কিরকম কথা বলছো তুমি? রেবা একটা শিক্ষিত মেয়ে, ও যদি জানতে পারে আমরা ওর ব্যাপারে এরকম কথা বলছি, তাহলে কি ভাববে? দেখ বাবা, এটা তোর পুরো জীবনের একটা ব্যাপার, আর একজন মা হয়ে আমি তোর জীবনটা বরবাদ হতে তো দিতে পারি না, তাই না? ও বারবার ফিট হয়ে যায়, চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। এইভাবে চলতে থাকলে ওর জীবনের ঝুঁকিও হতে পারে। বাবা, দুদিক থেকেই আমি দেখতে পাচ্ছি যে এই সংসার একেবারে বরবাদের দিকে যাচ্ছে। মা, মা ধৈর্য ধরো মা। হ্যাঁ, প্রেতাত্মা। আর এরকম একটা মেয়ের সাথে জীবন কাটানোটা খুব মুশকিল হয়ে যাবে। এটা তোর জীবনের প্রশ্ন রে। আর একজন মা হয়ে নিজের ছেলের জীবনটা এভাবে বরবাদ হতে দিতে পারি না আমি। বাবা, দুদিক থেকেই এই সংসার বরবাদের দিকে যাচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। রেবা, এই যা কিছু তোর সাথে হচ্ছে সেটাকে এরা প্রেত বাধা ভাবছে। কাল রাত তুই যা কিছু দেখেছিলি ওটাকে তুই নিজের কল্পনা ভেবেছিলি, কিন্তু পরের রাত তুই যা দেখেছিলি সেটা তোর কল্পনা ছিল না। এই প্রশ্নের উত্তর যদি তুই তাড়াতাড়ি না পাস, তাহলে তোর সাথে গিরিশের জীবনও নষ্ট হয়ে যাবে। এই ঘরে নিশ্চয়ই কিছু আছে যার জন্য এসব হচ্ছে। এই বাড়িতে তান্ত্রিক আসার আগে তোকে জানতেই হবে এসব কি হচ্ছে। হ্যাঁ রেবা, তোকে এই প্রশ্নের উত্তর পেতেই হবে।
কে তুমি? আমার সামনে আসো। কি চাও? আমি তোমার কি ক্ষতি করেছি? সামনে আসো। রেবা, দেখো দেখো, তুমি যেই হও, আমার আমার সামনে আসো। আমি আমি তোমার কি ক্ষতি করেছি আমাকে বলে দাও। আমাকে আমার থেকে কি চাও? আমি বুঝে গেছি, এই এই যা কিছু হচ্ছে এই এই খাটের জন্য হচ্ছে। আমি তোমাকে এমন একটা উপহার দেব যেটা খুব সুন্দর তো হবেই, তার সাথে আর্টিস্টিকও। দেখো রে বা, পাত্রের জন্য পালঙ্কের সেট খুবই গুরুত্বপূর্ণ, যেখানে বর এবং কনে দুজনেই তাদের নতুন জীবন শুরু করে। তোমার উপহার তোমার কাছে পৌঁছে যাবে। সারপ্রাইজ! আই এম সরি রেবা। রেবা, তোমার শরীর তো ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ গিরিশ, আমি একদম ঠিক আছি। দেখো রেবা, মা এটা ভাবে যে তোমার সঙ্গে যা কিছু হচ্ছে ওটা কোনো প্রেত বাধার কারণে হচ্ছে। না রেবা, তুমি আমার জীবন সঙ্গিনী, আমার জীবন সাথী, আমার স্ত্রী হও তুমি। আগুনের 7 পা ঘোরার পরে আমার তোমার সম্পর্ক শুধু শরীর পর্যন্ত সীমিত নয়, তার থেকেও অনেক ওপরে, অনেক ওপরে। হ্যাঁ গিরিশ, তুমি সত্যি কথা বলছো। গিরিশ, হ্যাঁ আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ বলো না, আমার সঙ্গে এসো, এসো এখানে আমার পাশে বসো। এবার বলো তুমি কি বলতে চাও। মা যা কিছু করতে চাইছে, ওনার জায়গায় অন্য কেউ হতো তাহলে এটাই করতো। আর আমার সাথে যা যা ঘটছে তার কারণ অন্য কিছু। কারণ? কি কারণ হতে পারে? গিরিশ, তুমি আমাকে বিশ্বাস করো তো? বিশ্বাস? আমার থেকেও বেশি বিশ্বাস করি আমার রেবার ওপরে। তাহলে আমার কথায়ও বিশ্বাস করো। আমি জানি বিয়ের 7 পাকের পর যেই রাত আসে সেটাকে কাল রাত্রি বলে। আমাদের জীবনে রাতটা তো এসেছে, কিন্তু আমাদের মিলনের ওই রাতের মাঝখানে একটা প্রশ্ন আছে। আমি যতদিন না ওই প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছি, আমাদের দুজনকে অপেক্ষা করতে হবে গিরিশ। অপেক্ষা? কিন্তু গিরিশ, এই যা কিছু হচ্ছে ওর কারণ, ওর সত্য খুব তাড়াতাড়ি তোমার সামনে এসে যাবে। শুধু এইটুকু জেনে রাখো যে আমি খুব ভালো আছি, আর আমার উপরে বিশ্বাস করো গিরিশ। হ্যাঁ রেবা, তোমার উপর আমার বিশ্বাস রয়েছে, পুরো বিশ্বাস রয়েছে। থ্যাংক ইউ গিরিশ।
হ্যালো রেবা, কেমন আছেন আমি আপনি? ঠিক আছি। হাউ আর ইউ? আই এম ফাইন। আইল সি ইউ লেটার। ওকে, বাই। মে আই কাম ইন স্যার? কাম ইন। আরে রেবা, তুমি? ইউ সিলি গার্ল, আমি তোমাকে 15 দিনের ছুটি দিয়েছি আর তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? গিরিশের সাথে কোনো ঝামেলা হয়েছে কি? না স্যার, এমন কিছু হয়নি। সব কিছু ঠিকঠাক আছে। অ্যাকচুয়ালি ঘরে আমারই মন লাগছিল না, তাই কাজে চলে আসলাম। ও, এই ব্যাপার তাহলে। দেখো ভাই, বাকি ছুটির যে কদিন বেঁচে আছে অফিসে আসা যাওয়ার ব্যাপারে তুমি পুরো স্বাধীন। মানে হলো যখন খুশি আসো, যখন খুশি চলে যাও। ওকে হ্যাঁ স্যার। রেবা, ইউ হ্যাভ টু এক্সকিউজ মি বিকজ আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট। আই উইল সি ইউ লেটার। স্যার, আরে ঘনশ্যাম মশাই, আরে রেবা, তুমি হ্যাঁ অ্যাকচুয়ালি আমি আপনার সাথেই দেখা করতে আসছিলাম। বলো, কি ব্যাপার? ও, ওই খাট যেটা মালহোত্রা স্যারনে আমাকে বিয়েতে দিয়েছিল, সেটা কোন ফার্নিচার শপের থেকে নিয়েছিলেন? কি ব্যাপার রেবা? না না, অ্যাকচুয়ালি ওই খাট খুবই সুন্দর। ইনফ্যাক্ট আমার শাশুড়ি মা অমনি খাট নিতে চাইছে। সেটা খুব মুশকিলের ব্যাপার। মুশকিলই নয়, বরং অসম্ভব ব্যাপার। অসম্ভব? হ্যাঁ, কারণ ওই পালঙ্কটা আর বোধহয় কোনো ফার্নিচারওয়ালা বানাতে পারবে না। কেন? এমন কি আছে? রেবা, ওই পালঙ্কটা কমলা প্যালেস থেকে এসেছিল। মালহোত্রা সাহেব যখন কমলা প্যালেসকে অ্যাকোয়ার করেছিল, তখন পুরনো ফার্নিচারের সাথে ওই পালঙ্কটাও এসেছিল। কার্ডটা মালহোত্রা সাহেব নিজের কাছেই রাখতে চেয়েছিল, কিন্তু যখন উনি আপনার বিয়ের ব্যাপারে জানতে পারলেন, তখন ওই কার্ডটা উনি আপনাকে দিয়ে দিল উপহার হিসেবে। আমি নিজে করিম ভাইয়ের দোকান থেকে ওটাকে পলিশ করিয়েছিলাম। কি আর বলি, ওই খাটটা ওঠাতে গিয়ে দুটো লোক খারাপভাবে জখম হয়েছিল। খাটটা খুবই অদ্ভুত। ক্ষমা করো, এই পালঙ্কের ব্যাপারে আমি এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না। আমার তো কখনো কখনো মনে হয় এই খাটটা, আমার মনে হয় এটা
ভেতরে এসো রেবা। কে ওখানে? আমি জিজ্ঞেস করছি কে ওখানে? আমি তোমার জন্য অপেক্ষা করছি, এসো। এসো এসো আমার সঙ্গে। কে তুমি? কে তুমি? কে তুমি? আমি হলাম সেই যাকে তুমি আগেও দেখেছো। আমার নাম রূপালী। রূপালী? হ্যাঁ রেবা, আমি রূপালী। আর আমি তোমার কাছে খুব কৃতজ্ঞ যে তুমি এখানে এসেছো। আসলে কোনো মেয়ে এই সাহসটা দেখায় না। আমি তো এই খাটের ঘটনা শোনার জন্য এসেছি। আমার মনে হয় এটাই ওই জায়গা যেখানে ওই খাটের রহস্য লুকিয়ে আছে। হ্যাঁ রেবা, আর ওই রহস্য থেকে পর্দা ওঠানোর জন্য আমি তোমাকে বেছেছি। এই যে হাভেলিটা তুমি যেটা ধ্বংসাবশেষ দেখছো, কোনো এককালে এটাকে কামলা প্যালেস বলে লোকে জানতো। সঞ্জয় মালহোত্রার ঠাকুরদা এটা বানিয়েছিলেন। আমার বাবা সরদারি লাল নরেশ মালহোত্রার একজন সৎ অধস্তন ছিলেন। ওনার সততার আর সৎ চরিত্রের জন্য এই হাভেলিটা উনি পান। নরেশ মালহোত্রা ওনার দলিলে লিখে গেছিলেন, যখন আমার বিয়ে হবে এই হাভেলিটার মালকিন আমি হব। কিন্তু সঞ্জয় মালহোত্রা এই ব্যাপারটা ভালোভাবে একেবারেই নাই। কিন্তু আমি তো ওকে আমার বড় দাদাই ভাবতাম। আমি ওকে রাখি পরাতাম। আমার বাবার মৃত্যু হয়ে যায়। কিন্তু আমার কি দুর্ভাগ্য দেখো, একদিন ও আমাকে ফেলে পৃথিবী ছেড়ে চলে যায়। সেই দিন থেকে এই দুনিয়ায় আমি একলা হয়ে গেলাম। ঠিক সেই সময় আমার জীবনে গৌরব আসে। বেঁচে থাকো, বেঁচে থাকো, খুশি থাকো।
গৌরব তোমার কি হয়ে গেল? গৌরব, গৌরব, গৌরব। কে ওখানে? কে ওখানে? কে ওখানে? আমি জিজ্ঞেস করছি কে ওখানে? কে ওখানে? কে ওখানে? ওখানে আমি তো ভাবতেও পারিনি যে সঞ্জয় মালহোত্রা, যাকে আমি নিজের ভাই ভাবতাম, ও আমাকে আর আমার স্বামীকে এইভাবে মেরে ফেলবে। ওর কিসের অভাব ছিল? কি দরকার ছিল ওর এইসব করার? কিন্তু কেউ একজন ঠিকই বলেছে, লোভ কখনো ছোট বড় প্রয়োজনকে দেখে না। সঞ্জয় মালহোত্রার মতো লোকেরা লোভে অন্ধ হয়ে কারোর সুখ শান্তি কিচ্ছু দেখে না। ওর কাছে তো কত ধন সম্পত্তি ছিল, তাহলে এক ছোট্ট হাবিলির জন্য আমার প্রাণ কেন নিয়ে নিল? আমার আশা, স্বপ্ন সবকিছু বিফলে চলে গেল। আর আমার সব থেকে দুঃখ এই ব্যাপারটাতেই লাগে যে আমার জন্য গৌরবকেও প্রাণটা দিতে হলো। রেবা, আমায় এই কষ্ট থেকে মুক্তি দিয়ে দাও। আমার ন্যায় চাই রেবা, তা না হলে আমার আত্মা এইভাবেই ঘুরতে থাকবে। আমি মুক্তি চাই রেবা, আমি ন্যায় চাই রেবা। তুমি ন্যায় পাবে রূপালী, আমি তোমাকে দেওয়াবো ন্যায়। কিন্তু এটা করার জন্য আমার একটা প্রমাণের দরকার, যেটার সাহায্যে আমি সঞ্জয় মালহোত্রাকে আইনের হাতে তুলে দিতে পারি। এই ব্যাপারে আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তোমাকে ওই শয়তানের হাত থেকে বেঁচে থাকতে হবে। ও মাই গড, এখন তোমায় আরো সতর্ক থাকতে হবে, কারণ ওর মনে সন্দেহের দানা বেঁধেছে। তুমি এমন কোনো কাজ করো না যাতে তোমার প্রাণের ক্ষতি হতে পারে। কিন্তু আমি কমলা প্যালেসের ফাইল অফিসের থেকে ঘরে নিয়ে এসেছি, আর ওটা ফেরত রাখতে ভুলে গেছি। আমি যাচ্ছি। শোনো, আরো একটা দরকারি কাজ তোমাকে করতে হবে। কি কাজ? ওই দলিলটা আসলে তোমায় সিন্ধুক থেকে বার করতে হবে। ঠিক আছে।
ফাইল ফিরে এসেছে, কিন্তু পুরো নেই, কিছু মিসিং আছে স্যার। স্যার, আপনি আমাকে ডেকেছেন? রেবা, এই ফাইলটায় ফটো ছিল, কোথায় সেটা? স্যার, এই ফাইলের ব্যাপারে আমি কিছুই জানি না, আপনিও জানেন। দেখো রেবা, আমার জানা নেই তুমি কি কারণে মিথ্যা বলছো, কিন্তু একথা সত্যি যে তুমি মিথ্যা বলছো। আর যদি তুমি আমাকে সত্যি কথা বলে দাও তাহলে হয়তো তোমায় সাহায্য করতে পারি। দেখো, আমি জানি এটা যে এই ফাইলের মধ্যে ওই পালঙ্কের ফটোটা ছিল যেটা আমি তোমাকে দিয়েছিলাম, সেই ফটোটা আজ এটাতে নেই। আই এম সরি স্যার, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আসলে ওই খাটটা খুব সুন্দর, খুব অ্যাট্রাক্টিভ। আর যখন এই ফাইলে ওই খাটের ফটোগ্রাফ দেখলাম তখন ওর দাম বুঝতে পারলাম। আর ব্যাস, এটুকুই কথা ছিল। তাহলে ওই ফটোটা আমার থেকে চাইলে আমি দিয়ে দিতাম তোমাকে। আই এম সরি স্যার, আমার থেকে ভুল হয়ে গেছে। এনিওয়ে, তুমি এসো। কেন সাহেব, অনেকদিন পর আমাদের কথা মনে পড়লো। আর একবার তোমাদের ডাকার প্রয়োজন হলো, আর এবারেও একটা মহিলাই আমার রাস্তার কাঁটা হয়ে দাঁড়ালো। হুকুম করুন সাহেব, আপনি তো জানেন আমরা আমাদের কাজ কত সাবধানে করি। বাঁ হাতও জানে না ডান হাত কি করছে। কে সে মেয়েটা? আমাদের এই ডিপার্টমেন্টে কাজ করে ও, আর ওর নাম হলো রেবা। তুমি ওদিকে যাও, দেখলে গুলি মেরে দেবে। তুই দেখলেও জানতো ছাড়বি না।
তোদের মনে আছে না ওই ফুলসজ্জার রাত, যেদিন প্রথমে তোরা আমার স্বামী গৌরবকে আর পরে আমাকে গুলি দিয়ে মেরে ফেলেছিলি? আজকে তোরা আবার সেই ঘৃণ্য অপরাধটা করতে যাচ্ছিলি, কিন্তু আসলে তোরা বুঝতে পারিসনি যে মৃত্যু তোদের জন্য অপেক্ষা করছে, আর তোদের আজকের এই অবস্থার জন্য দায়ী হচ্ছে সঞ্জয় মালহোত্রা। স্যার 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 ঘনশ্যাম, ভয়ঙ্কর দুর্ঘটনা হয়ে গেছে স্যার। ভয়ঙ্কর দুর্ঘটনা? হ্যাঁ, আপনি যে লোকদের পাঠিয়েছেন তারা ওদের কাজ করতে পারেনি। তার মানে? হ্যাঁ স্যার, ওরা দুজনে একে অপরকে খুন করে ফেলেছে। এটা কি করে সম্ভব? হ্যাঁ স্যার, ওদের দুজনের লাশ কমলা প্যালেসের সামনে পড়ে আছে। পুলিশ আসার আগে স্যার মামলাটাকে সামলে নিন, মামলাটাকে সামলে নিন স্যার। মে আই কাম ইন স্যার? রেবা, তুমি এসো এসো, ভেতরে চলে এসো। বসো। স্যার, এটা কি করছেন আপনি? এখনই বলছি। স্যার, আপনি কি করছেন? রেবা, বলো ওই দলিলটা কোথায়? স্যার, কোন দলিল? এই খেলাটা বন্ধ করো। তুমি খুব ভালো করে জানো আমি কোন দলিলের কথা বলছি। ও, তো আপনি ওই গরিব রূপালীর দলিলের কথা বলছেন কি? তুমি তুমি ওই রূপালীর ব্যাপারে কি করে জানলে? কারণ আমি নিজেই রূপালী। রূপালী, এই কি করে সম্ভব? কিভাবে সম্ভব হয়েছে? আমি আমি না 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 রূপালী, আমাকে দরজা খোলো, দরজা খোলো, দরজাটা খোলো, দরজা খোলো বলছি। রূপালী, আমাকে ক্ষমা করে দাও। ঘনশ্যাম, 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 কি হয়েছে স্যার? ঘনশ্যাম, জানি না আমার ভুল কিনা। না, আমি রূপালীকে দেখেছি। রূপালী? হ্যাঁ, আমি ওর এবার মুখ নিয়ে ও আমার সামনে চোখের নিমেষে রূপালী হয়ে গেল। আর স্যার, আপনার মাথার মধ্যে অশান্তিতে ভরে গেছে, এই জন্য আপনি ভুলভাল দেখছেন। রেবাকে তো আমি এখনই বাইরে যেতে দেখলাম, ও বলে গেল যে ও এখনই হাভেলি যাচ্ছে। হ্যাঁ স্যার, হাভেলি। বাংলোতে যাচ্ছে? এই ঘটনাটা আমাকে চিরজীবনের জন্য শেষ করতে হবে। রেবা, 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 আমি জানি যে তুই এখানে আছিস। যদি তোর মধ্যে সাহস থাকে না তো সামনে আয়। তুই আমাকে অনেক বাজে ঝামেলায় ফাঁসিয়ে রেখেছিস, কিন্তু
ওই দলিলটা দে আমাকে। ওই দলিলটা তো আমার কাছে, যেটা আপনাকে কোনো মতেই দেব না মিস্টার সঞ্জয় মালহোত্রা। ওই দলিলটা আমি পুলিশকে দিয়ে দেব, যাতে তোমার অপরাধ সবার সামনে চলে আসবে। আর হ্যাঁ, তার সাথে সাথে এটাও প্রমাণ হয়ে যাবে যে তুমি রূপালী আর গৌরবের খুন করেছো। তো তুই এই প্রতিদান দিবি আমার উপকারের বিনিময়ে? উপকার? আরে তুমি তো মানুষের রূপে একটা রাক্ষস। তোমার বাবা এত সম্পত্তি, এত টাকা পয়সা তোমার নামে করে দিয়েছে, তাও এই সাধারণ বাংলোর জন্য তুমি একটা নির্দোষ মেয়ে আর তার বরের জীবন নিয়ে নিলে। যেই মেয়ে তোমার হাতে রাখি বাধ্য। বলা হয়ে গেছে যা বলার ছিল। এখন তুই যখন সত্যিটা জেনেই গেছিস, তো এই সত্যিটা জানার পর তুই কিন্তু আমার সব থেকে বড় শত্রু হয়েছিস। শোন, শত্রুর মৃত্যুই হলো আমার জীবন। হ্যাঁ, আমি দলিল তো খুঁজে বার করব, কিন্তু তার আগে আমি তোকে ওখানে পৌঁছাবো যেখানে রূপালী আর ওর স্বামী গৌরবকে আমি পৌঁছেছিলাম। রূপালী, রূপালী তুমি? হ্যাঁ, আমি সঞ্জয়। আরে এটা তোমার ভ্রম নয়, আর না তোমার অফিসে একটু আগে তোমার ভ্রম ছিল। আমি ওখানেও এসেছিলাম, কত সম্মান করতাম আমি তোমায়। সব সময় আমি তোমাকে আমার বড় দাদা ভেবেছি। সেই ভালোবাসা আর শ্রদ্ধার সঙ্গে আমি তোমায় রাখি পড়াতাম যে একজন ভাই তার বোনের রক্ষা করবে। আর তুই কিরকম ভাই হলি রে? নিজের বোনকে নিজের হাতে মেরে ফেললি, আর সেটাও এই হাবিলির জন্য। কত দাম হবে এই হাবিলিটা? 10 কোটি, 20 কোটি, 50 কোটি? কোন জিনিসটার অভাব ছিল তোর? 2000 কোটি টাকার মালিক তুই। তোর আসলে অর্থের নেশা ছিল, আর তার জন্য তুই আমাকে আমার স্বামী গৌরবকে খুন করে দিলি। কিন্তু খুন করার পরে তুই একটা ভুল করে ফেলেছিস। নরেশ আঙ্কেলের দলিলটা বের করে নিজের কাছে রেখে দিলি। ওই দলিলটা আসলে তোকে জ্বালিয়ে দিতে হতো, কিন্তু তুই ওটা জ্বালিয়ে দিস, নিজের কাছে রেখে দিয়েছিস। ঠিক ওই পাপী রাবণের মতো, যে মহাকালকে নিজের হাতে মুঠোয় রেখেছিল। ও রোজ ভাবতো মহাকালকে আজ মারবে, কাল মারবে, কিন্তু সেই কাল আর কোনোদিন আসে। মহাকালই রাবণকে উল্টে মেরে ফেলল। ঠিক সেই রকম তোর কাল হলো ওই দলিলটা, যে তোকে এইখানে অব্দি নিয়ে এসেছে। যখন আমি বেঁচে ছিলাম তখন আমি দুর্বল ছিলাম, কিচ্ছু করতে পারিনি তোর। কিন্তু এখন আমি একটা আত্মা, যা চাই তাই করতে পারি। রূপালী, রূপালী আমাকে ক্ষমা করে দাও। হয়তো আমি আমার খুন তোরকে মাফ করে দিতাম, কিন্তু তুই আমার সহজ সরল গৌরবকেও মেরে ফেলেছিস। ও তোর কি ক্ষতি করেছিল? সেই জন্য এখন তোরও বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোকে মারার পরই আমার আত্মা শান্তি পাবে, আর আমি মুক্তি পেয়ে যাব। আমাকে ক্ষমা করে দাও রেবা। একে বলো না, একে বলো না রেবা যে আমাকে ক্ষমা করে দেয়। রূপালী, আমার ভুল হয়ে গেছে, বোঝাও না ওকে। রূপালী, আমি তোকে ভয় পাই না, কিন্তু বন্দুক দেখেছিস ওর কানের গোড়ায়, আর এই আঙুল ট্রিগারে আছে।
তুই এখান থেকে চলে যা, নাহলে আমি ওকে তোর সাথে টেনে নিয়ে ওই দলিলটা বার করব কিন্তু, আর ওরও সেই একই হাল করব যা তোকে করেছিলাম। আমি কারুকে ভয় পাই না কিন্তু, আমি দেখে নেব, আমি দেখে নেব তুই আমার কি করতে পারিস, দেখে নেব। চল চল আমার সাথে, চল। এত বড় একটা অপরাধ করার পরেও আবার একটা ঘৃণ্য অপরাধ করতে যাচ্ছিলি তুই? এইটা ভেবে যে কানুন তোকে কোনো সাজা দিতে পারবে না। হয়তো এটা সত্যিও হতে পারে, কিন্তু এই কানুনের উপরেও আরেকটা কানুন আছে, বিধাতার কানুন। তার হাত থেকে কেউ বাঁচতে পারে না। ক্ষমা করে দাও রূপালী, আমি একজন দোষী, আমি আমি একজন অপরাধী, আমি সত্যি পাপী। রূপালী, আমাকে 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 ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ। এই 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 একে একে আটকাও, থামাও থামাও থামাও। আমি আমি রূপালী, আমার রূপালী, একে থামাও, একে থামাও, একে থামাও। আমি তোমার ভাই। ভাই, সব শক্তিশালী অপরাধী যখন অসহায় হয়ে যায়, অন্যের জীবন নিয়ে নেওয়ার পাপীর যখন নিজের জীবন দিতে হয়, তখন ও ভীতু হয়ে যায়। ঠিক তোর মতো সঞ্জয়, তোর মতো। আমি 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 ওকে 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 থামাও। এটা দাঁড়িয়ে গেছে, এটা দাঁড়িয়ে গেছে। আমি আমি তোমার ভাই। তোমার কাছে আমি খুব কৃতজ্ঞ রেবা। তোমার জন্যই আমি এই বন্ধন থেকে মুক্ত হতে পেলাম। আমি ক্ষমা চাচ্ছি রেবা, কারণ আমার জন্য তুমি এখনো পর্যন্ত ফুলশয্যার রাত কাটাতে পারোনি। আমি ন্যায় পেলাম, আমার হত্যাকারী মারা গেছে। এখন আমি নিজেকে এই পালঙ্ক থেকেও মুক্ত করছি, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমার বৈবাহিক জীবন মঙ্গলময় হোক। আমি তোমায় তোমার বিয়ে আর ফুলশয্যার রাতের জন্য শুভকামনা জানাচ্ছি। সব সময় সুখী থেকো রেবা, সব সময় সুখী থেকো।